পারুল, তুমি, আমি কি স্বপ্নে দেখতেছি না বাস্তবে দেখতেছি? স্বপ্ন না পারুল, বাস্তবেই তোমার সামনে দাঁড়াই আছি। তুমি তো সত্যি আয় পড়ছো। আম্মা, আম্মা দেখেন আপনি বলে আইছে। আম্মা, আম্মা দেখেন আপনি বলে আয় পড়ছে। ও বাসান, বাসান খাইছস? তুই শরীরটা ভালো তো? হ্যাঁ মা, আমার শরীরটা ভালো আছে। তুমি না ফোনে বললা তোমার শরীর অবস্থা খারাপ, এখন তোমার শরীর অবস্থা কেমন? বাজান, তোর এখন দেখছি না তুই বাড়িতে এসোস, আমার রোগ বালাই সব গেছে গা, আমি একদম সুস্থ হয়ে গেছি। আইসা, তুই না কইছিলি এই মাসে ছুটি পাবি না, তাহলে হঠাৎ করে বাড়িতে চলে এলি যে? আরে আম্মা, আপনি বুঝতে পারতেছেন না আপনার বলা কেন আইছে? সে আপনারে আর আমারে সমকা দেওয়ার জন্য হঠাৎ করে বাড়িতে আয়া পড়ছে। তুমি আমারে কইছিলে না তুমি এই মাসের শেষে বেতন পাই আমার একটা সেন কিনা দিবা? ও বুঝতে পারছি, তুমি আমার লাগে সেন লয়ে বাড়িতে আইছো সারপ্রাইজ দেওয়ার জন্য। দাও, কই সেন দাও। আমার সেনটা আমি গলায় পরে একটা সুন্দর ছবি তুলে আমার আব্বারে পাঠামু, তারপরে আশপাশে সব ভাবে করে দেখামু যে আমার স্বামী ঢাকার থেকে আমার জন্য স্বর্ণের সেন লয়ে আইছে। আমি তো তোমার জন্য স্বর্ণের চেন আনতে পারি নাই। তাহলে তুমি অফিস ফালা এই মাসের মাঝখানে বাড়িতে চলে আসলা কেন? আমার আর অফিসে যাওয়া লাগবে না, সেই জন্য বাড়িতে চলে এসেছি। ও, বাড়িতে বসে অফিসের কাম করবার জন্য ভালোই হয়েছে তাইলে। না পারুল, আসলে আমার চাকরিটা চলে গেছে। ও আল্লাহ, কয় কি চাকরি চলে গেছে? কেন বাজার? তাহলে আমাগো এত বড় সংসারটা চলবো কেমনে? আরে আম্মা, আপনার পোলার কথা বিশ্বাস করেন না তো, সে আমাকে লাগে মজা করতেছে। এই, তোমার চাকরি যাবো কেন? তুমি যেই ভালো রেজাল্ট করছো আর তুমি ইন্টারভিউ দিয়ে চাকরি নিছো, তাইলে? পারুল, আমি যে পোস্টে চাকরি করতাম ওই একই পোস্টে এমডি স্যারের ভাগিনা জয়েন করছে, সেই জন্য আমার চাকরিটা নাই। আসলে চাকরির জন্য খালি ভালো মেধা থাকলেই হয় না, ভালো রেজাল্ট হইলেই হয় না, মামা খালুর জোর লাগে। আমার তো মামা খালু নাই, তাই চাকরিটাও নাই। আমি অবশ্য এমডি স্যারের অনেক রিকোয়েস্ট করছি, হাতে পায়ে ধরছি, বলছি স্যার আমার বরখাস্ত করেন না, দরকার পড়লে একটা পোস্ট নিচে আমার রাখেন। তারপরেও এমডি স্যার আমার কথা শুনে নাই, অফিস থেকে বাড়ি করে দিছে। ঢাকায় যে থাকমু, থাকার জন্য তো খাবারের খরচ লাগে, মেস ভাড়া লাগে, টাকা পাবো কই? সেজন্য একেবারে বাড়িতে চলে আসছি। বৌমা, কত বেলা হয়ে গেল, তুমি যে মানে কিছু খাইতে দিলা না, কিছু একটা খাইতে দাও। খিদায় তো পেটটা সুসু করতেছে, একটা কিছু খাইয়া আমার তো আবার একটু ওষুধ খাইতে হইব। আম্মা, আপনার যেমন খিদা লাগছে আমারও তেমন খিদা লাগছে, কিন্তু ঘরে তো চাউল ডাল তেল নুন কিচ্ছু নাই যে আপনার কিছু রাইন্দা দিমু। আপনার পোলা বাজারে গেছে, বাজার থেকে চাউল ডাল আনলে আমি আপনার রাইন্দা দিমু, তখন খায়েন। ওই তো, ওই যে মিজান আয়া পড়ছে। ওমা, হেই, তুমি বাজার আনো নাই? না, বাজার করতে পারিনি। কি কইতাছো? সকাল থেকে আমি না খাই রইছি, আম্মা না খাই রইছে, আম্মা খাইয়া তারপর ওষুধ খাইবো, তুমি কোন এককালে বাজার থেকে বাজার না নিয়ে আয় পড়ছো? পারুল, আমার কাছে তো টাকা নাই, বাজার আনবো কেমনে? তারপরও বাজারে গিয়ে দোকানদারকে কইছি চাল ডাল এগুলা বাকিতে দেওয়ার লেগা। যখনই শুনছে আমার চাকরি নাই, এমনি না করে দিল মুখের উপরে। তোমার কাছে টাকা পয়সা নাই তাই কইতেছো? তুমি তুমি যে এত বছর চাকরি করছো, তুমি এক টাকাও জমাও নাই? কি কও? বেতন পাইতাম 40,000,
ঢাকা শহরে থাকতাম, খাইতাম, এটার খরচ, আমার অপারেশনের খরচ, প্রতি মাসে ওষুধের খরচ, গ্রামের সংসার খরচ, সব খরচ দিয়া তো আমার হাতে টাকাই থাকতো না। জমামু কেমনে? হায় হায়, তোমার কাছে টাকা নাই, তোমার চাকরি নাই, এই সংসারটা কেমনে চলবো তাইলে? বৌমা, তুমি আমার পোলার লগে এমনি চিল্লাচিল্লি করো না। এমনিতে আমার পোলাটার চাকরি নাই, তার উপরে তুমি যদি চিল্লাও ওর মনটা এমনি ভেঙে যাবো গা। তুমি কোনো চিন্তা করো না বৌমা, দেখো আল্লাহ কোনো না কোনো ভাবে একটা না একটা ব্যবস্থা করিয়ে দিব। আম্মা, আপনি আমার মাথাটা গরম করে দেন না। আর আল্লাহ কি ব্যবস্থা করে দিবে একটা না একটা? এই, যেহেতু তোমার কাছে কোনো টাকা নাই, তোমার কোনো চাকরি বাকরি কিছু নাই, তাহলে এক কাম করো, বাজার থেকে বিষ নিয়ে আও, বিষ আইন না দাও, আমরা সবাই খায় মরে যাই। এসব কি কইতেছে পারুল? বিষ খায় মরবা কেন? তো কি করুম? তুমি তো খাওন দিতে পারবা না, বাইসে থাকলে তো খাওন লাগবো, তাই বিষ খায় মরে যাই। এমন কথা কইও না পারুল। আমার চাকরি চলে গেছে তো কি হয়েছে? আমি কি বেকার পড়ে থাকবো? গ্রামে কোনো একটা কাজের ব্যবস্থা করবো, সমস্যা কি? গ্রামে কি কাম করবা? গ্রামে কোনো কাম কাজ কিছু আছে? আমি যে কেন তোমারে বিয়ে করছিলাম আল্লাহ ভালো জানে। আমার খালাতো ভাই আছে, ও তাই লন্ডনে, ও আমারে কত পছন্দ করতো, আমারে বিয়ে করতে চাইছিল। কয়দিন আগে লন্ডন থেকে বাড়িতে এসে বেড়াইতে, এখানে আর বিয়ে করবো, বিয়ে করে বউ নিয়ে তারপর বিদেশ যাইবো। আমি যদি তোমার বিয়ে না করে ওরে বিয়ে করতাম, তাহলে এতদিন আমি লন্ডনে থাকতাম, আর আজকে আমার এই দুর্দিন দেখা লাগতো না। তোমার মতো একটা ব্যাটারে আমি বিয়ে করে ভুল করছি জীবনে। এমন কথাটা কইতে পারলা পারুল? আমারে বিয়ে করে তুমি ভুল করছো? হ্যাঁ, আমি তোমার বিয়ে করে ভুল করছি। যাও, যেমনে পারো তুমি আমার জন্য খাওয়ানোর ব্যবস্থা করো। আমি কিন্তু বেশি খিদা সহ্য করতে পারি না, নাহলে কিন্তু আমি তোমার মাথা মতো সব জামাই খাইলামো। বাজান রে, মন খারাপ করিস না। পুরুষ মানুষের টাকা না থাকলে কোনো দাম নাই। বউ ক, পরিবার ক, আত্মীয় স্বজন ক, কারো কাছে কোনো দাম নাই রে বাজান। পুরুষ মানুষের টাকা ছাড়া কারো কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। কিরে পারুল, কেমন আছস? কামাল ভাই, আমি তো ভালো নাই। ভালো নাই মানে? কি কস, কি হয়েছে তোর? কামাল ভাই, খুব সমস্যায় পড়ছি। আমার স্বামীর চাকরিটাও চলে গেছে, অনেক অভাবের মধ্যে আছি। ওর কাছে কোনো টাকা পয়সাও নাই, এমনকি বাসায় কোনো বাজার সদাইও করতে পারতেছে না। আবার তো মনে হইতেছে কয়দিন পর আমার না খায় মরতে হইব। এটা তুই কি কইলি পারুল? তোর মামা তো ভাই কামাল বাইসে থাকতে তুই না খেয়ে মরবি? অসম্ভব। আমার কি করতে হইব তুই খালি ক। তোর শ্বশুর বাড়ি থেকে আমি বাজার পাঠাই দিমু? না না কামাল ভাই, আমার শ্বশুর বাড়িতে বাজার সদাই নিয়ে আসা লাগবো না। আমার স্বামীর যেহেতু চাকরি বাকরি নাই, আমি ভাবতেছি একটা ব্যবসা বাণিজ্য কিছু দিয়ে দিমু। তা ব্যবসা বাণিজ্যতে তো আবার টাকা পয়সাও লাগবো। তুমি তো লন্ডন দিয়া অনেক টাকা পয়সা কামাই করে আইছো, তুমি কি আমার 5 লাখ টাকা ধার দিবা? তাহলে ওই টাকা দিয়ে একটা ব্যবসা দিতে পারবো। তারপরে মিজানের ব্যবসা ঠিক হয়ে গেলে ব্যবসা করে তোমার টাকা পয়সা আবার ফেরত দিয়ে দেবো। পারুল, তুই খুব ভালো করে জানাস তোর আমি বিয়ের আগের থেকেই অনেক পছন্দ করি, ভালোবাসি। তোর লেগে খালি টাকা কে? জান হাজির আমার। তুই আমার লাগে দেখা করিস, আমি তোর 5 লাখ টাকার চেক দিয়ে দিব, তুই নিয়ে যাইস। সত্যি কইতেছো কামাল ভাই? আমার অনেক বড় একটা উপকার হইব। কি ব্যাপার, তুমি কার লগে ফোনে কথা বলতেছো? আমি তোমারে পরে কল দিতেছি, রাখো। আচ্ছা ঠিক আছে। কার সাথে কথা বলো? ওই যে আমার মামাতো ভাই কামাল ভাইয়ের সাথে কথা কইতেছিলাম। এই রাতের বেলা তোমার মামাতো ভাইয়ের সাথে কি কথা গো? তোমার তেমন কোনো চাকরি বাকরি নাই,
এই জন্য ভাবতেছি তুমি একটা ব্যবসা বাণিজ্য দাও। আর এই কারণে আমি আমার মামাতো ভাইয়ের কাছে 5 লাখ টাকা ধার চাইছি। 5 লাখ টাকা? আরে কি কও, তোমার মামা তো ভাইয়ের কাছে 5 লাখ টাকা চাইছে আর সে রাজি হয়ে গেল দিতে? রাজি হবো না কেন? আমি তোমার কইছি না যে আমার বিয়ের আগের আমার মামাতো ভাই আমার অনেক পছন্দ করতো, আমার বিয়ে করতে চাইছিল, তা এখনো পছন্দ করে। আমি তার যা কমু তা শুনবো। সে তো আমার কইছে তার লগে দেখা করে যেন 5 লাখ টাকার চেক নিয়ে আসি। খবরদার, এই কথা একবার উচ্চারণ করছো, ভুল আর কখনো উচ্চারণ করবো না। আর যে মামাতো ভাই তোমার পছন্দ করতো, তোমার বিয়ে করতে চায়, তার কাছ থেকে টাকা দিবা, সেই টাকা দিয়ে আমি ব্যবসা দেবো? জীবনও না। কেন, তার কাছ থেকে টাকা নিলে তোমার অসুবিধা কি? আমি কারোর কাছে ছুটো হইতে পারবো না, মাথা নত করবো না। দরকার পড়লে আমি না খাইয়ে থাকবো, তো আমি ছুটো হবো না। তুমি না খায় থাকতে পারো, কিন্তু আমি তো না খায় থাকতে পারি না। আমার মামাতো ভাই থেকে টাকা নিলে তোমার সমস্যা, ঠিক আছে তুমি নিও না। তবে একটা কথা মনে রাখো, তোমার এই বাড়িতে থাইকা আমি না খায় মরতে পারুম না। আমি যে কোনো দিন তোমার বাড়ি ছেড়ে চলে যাব। আম্মা, আম্মা দেখো বাজার করে নিয়ে এসেছি। কালকে বাজার করতে পারি নাই বলে তো পারুল খুব মন খারাপ করছে। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠা বন্ধুর বাড়িতে গেছি, ওর কাছ থেকে টাকা ধার নিয়ে একদম 2 হাত ভরে বাজার করছি। মাছ মাংস সব আছে। তুমি আর পারুল মিলে রান্না বান্না করবা, আমরা সবাই মিলে খামো। পারুলটা ডাকো। কি হলো আম্মা, চুপ করে আছো কেন? পারুলটা ডাকো। এই পারুল, পারুল, এই পারুল। বৌমারে ডাকিস না বাজান, বৌমা নাই। নাই মানে? কই গেছে? একটু আগে বৌমার বাবা আইছিল, বৌমারে নিয়ে গেছে। আমি বৌমারে এত কইরা কইলাম, বৌমা তুমি যাইও না, যাইও না, আমার পোলা বাজার থেকে হোক তারপরে যাইও। আমার কোনো কথাই শুনলো না বাজান, চলে গেল। পারুল, পারুল, পারুল। পারুল, পারুল, তুমি আমার না বইলে বাপের বাড়ি চলে যেতেছো কেন? আমি কই জামু না জামু সেটা তোমার কইতে হইব কেন? কি কো, আমার কইতে হইব কেন মানে? তুমি কি ভুলে গেছো আমি তোমার স্বামী? তুমি আমার পশুর স্বামী, যে আমার 2 বেলা ঠিক মতো ভাত খাইতে দিতে পারে না, যে আমার কোনো চাহিদা পূরণ করতে পারে না, সে তো আমার স্বামী ওর যোগ্যতাই রাখে না। তোমার মতো স্বামীর আমার দরকার নাই। আমি এর জন্য সিদ্ধান্ত নিছি আমি আমার বাপের বাড়ি যাবো, যায় তারপর তোমার তালাকনামা পাঠাই দেবো। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে পারুল, এই কথা কইও না। আমি তোমার অনেক ভালোবাসি পারুল, বিশ্বাস করো আমি তোমার ছাড়া থাকতে পারবো না। দেখো আমার চাকরি চলে গেছে, এই জায়গাতে আমার কোনো হাত নাই, তাহলে তুমি এত বড় শাস্তি কেন আমার দিতেছো? আল্লাহর দোহাই লাগে তুমি আমার ছেড়ে যাইও না। তাই না তো কি করব? তোমার লগে তোমাকে বাড়িতে গিয়ে কি না খায়া মরবো? আমার একমাত্র মাইয়া, অনেক আদর যত্নে বড় করছি। আমার তো সয় সম্পত্তির অভাব নাই। আমি বাইসা থাকতে আমার মাইয়া না খায়া থাকবো, এটা তো আমি হইতে দিব না। আমার মাইয়ার আমার সাথে নিয়ে যেতেছি, তুমি থাকো তোমার মতো। আব্বা, আব্বা আমার চাকরি চলে গেছে ঠিক আছে, আমি তো আর লুলা না যে চাকরি করতে পারবো না, চাকরির চেষ্টা করতে পারবো না। দেখেন আমি একটা চাকরির ব্যবস্থা করে ফেলামো। পারুল বিশ্বাস করো, তুমি আমার উপর বিশ্বাস রাখো, একটা না একটা চাকরির ব্যবস্থা আমি করে ফেলামো। শোনো, তোমার জীবনে কোনোদিন চাকরি হইব না, কারণ চাকরি পাইতে মামা খালুর জোর থাকা লাগে, ঘুষ দিতে হয়, তার তো তুমি কোনোটাই দিতে পারবা না। তোমার তো জীবনে চাকরি হইব না, আর যদি হয়ও সেই চাকরি তোমার থাকবো না। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো আমার চাকরি হইব না, চাকরি না করলাম, দরকার পড়লে আমি বিদেশে চলে যাবো, বিদেশে গিয়ে টাকা পয়সা রোজগার করবো।
তাও তুমি আমার স্যারে যাইও না। এ, ভাত খাইতে ভাত পায় না, হুইতে রাঙ্গা পাটি। এই মিয়া, বিদেশে যাইতে কত টাকা লাগে জানো? লাখ লাখ টাকা লাগে। কই পাইবে এত টাকা? আমার আব্বা তো ঠিকই কইছে, তুমি বিদেশ যাওয়ার জন্য এত টাকা কই পাইবা? আর শোনো, আমার স্বামী থাকবো বিদেশে আর আমি থাকবো দেশে, এমন স্বামীর দরকার আমার নাই। তার সাথে একটা কাম করো, তুমি আমার ভুলা যাও, আমি তোমার বাপের বাড়ি যাই তোমার ডিভোর্স হয়ে পাঠাই দিব। তারপরে তুমি যেরকম আকাইম্মা ভাদাইম্মা বেকার, এরকম তোমার মতো দেখা একটা অভাবী অসহায় মাইয়া দেখা বিয়া করে নাও। তুমি তো আমার যোগ্য না। দেখো, তুমি আমার মারো কাটো যা খুশি শাস্তি দাও, আমি মাথা পিতে নেবো, তাও এই কথা কইও না। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আমি তোমার জায়গায় অন্য কোনো মেয়ের বউ হিসেবে মাইনে নিতে পারবো না। পারুল, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমি পায়ে ধরে পারুল, তুমি আমার অল্প কটা দিন সময় দাও, আমি চাকরির ব্যবস্থা করে ফেলাম। তাও তুমি আমার সাইডে যাইও না পারুল। ঠিক আছে, আমি তোমার 3 মাস সময় দিতেছি। এই 3 মাসের মধ্যে তুমি যদি কোনো রকম কোনো চাকরির ব্যবস্থা না করতে পারো, কোনো রকম কোনো কামের ব্যবস্থা না করতে পারো, তাইলে তুমি আমারে হারাবা। আর যদি কোনো চাকরির ব্যবস্থা করতে পারো, তাইলে আমি তোমার সংসারে আবার ফেরত আসবো। আচ্ছা ঠিক আছে, 3 মাসের মধ্যে আমি একটা চাকরির ব্যবস্থা করবো। এখন বাড়ি চলো, আইও। আরে না না, বাড়িতে যাবো মানে? এই 3 মাস আমার মেয়ে আমার বাড়িতে আমার লগে থাকবো। আর এই 3 মাস ওর যা খায় খরচা আছে, তুমি সপ্তাহে সপ্তাহে এসে আমার বাড়িতে দিয়া যাইবা। হ, আমার বাপ ঠিকই কইছে, এই 3 মাস আমি আমার বাপের বাড়িতে থাকবো। সময় কিন্তু 3 মাস, মনে রাখো। চল আব্বা। বাবারে, বৌমা তো সংসার ছাইরা একেবারেই চলে গেল। একেবারে যায় নাই, যাওয়ার আগে 3 মাস সময় দিয়ে গেছে। কি এর সময়? বলছে 3 মাসের মধ্যে যদি আমি চাকরির ব্যবস্থা করতে পারি তাহলে সে ফিরে আসবো, আর যদি চাকরির ব্যবস্থা করতে না পারি তাহলে সে আমারে তালাক দিয়া তার মামাতো ভাইয়ের বিয়ে করে দেশে বাইরে চলে যাবো। এত বড় একটা কথা বৌমা কইতে পারলো? তুই না হেরে ভালোবাসা বিয়া করছো, তোর চাকরি চলে যাওয়ার পর পর বৌমা যে এমনি করে বদলায় যাইব, এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারতেছি না রে বাবা। এখন তুই কি করবি, কিছু ভাবছো? আমি যে কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না আম্মা, চোখে মুখে তো অন্ধকার দেখতেছি। তুই এক কাম কর বাবা, আমগো ভিটা বাড়িটা বন্ধক দিয়া কিছু টাকা জোগাড় কর, তারপরে কোনো একটা ব্যবসা বাণিজ্য শুরু কর। তুই ব্যবসা বাণিজ্য শুরু করলে দেখবি বৌমা আবার বাড়িতে ফিরাইব। না না আম্মা, এটা কি কো? আমি বাড়ি বন্ধক দিব মানে? এটা আমার বাপ দাদার স্মৃতি। আমি বাড়ি বন্ধক দিয়ে যদি ব্যবসা করি, ব্যবসায় লস খাই, পরে যদি আমি টাকা না দিতে পারি, এই বাড়ি সবকিছু তো আমি হারাবো। এই বাড়ি আমি বন্ধক দিতে পারবো না। আমি আরো অন্য জায়গায় চাকরি ইন্টারভিউ দিব। কিন্তু চাকরি কবে হয় না হয় তার কি কোনো ঠিক আছে? তাহলে এতদিন এই সংসারটা চলবো কেমনে? আমরা দুইটা মানুষ কি খামো, কেমনে বাইচা থাকো? আম্মা, তুমি এত চিন্তা করতেছো কেন? সংসার কেমনে চলবো ওই চিন্তা আমি করে ফেলাইছি। কেমনে চলবো বাপ? আমি চিন্তা করতেছি কালকে থেকে অটো রিক্সা চালামো।
তো যাইবা? হাসা যাবো, ওঠেন। আরে তুমি রহমান মাস্টারের পোলা মিজান না? জি চাচা। তোমার বাপে ছিল আমাগো গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আর তুমি তার ছেলে হইয়া অটো চালাইতেছ, হ্যাঁ? এই চাচা, মানে একটু ঝামেলার মধ্যে আছি তো, সংসার চালাইতে হিমশিম খাচ্ছি, তাই বাধ্য হয়ে অটো চালাইতে হইতেছে। এই মিয়া, তোমার বাপে জাগা সয় সম্পত্তি বিক্রি কইরা তোমারে ঢাকায় রাইখা তারপরে ভার্সিটিতে লেখাপড়া করাইছে, আর আমি তো শুনছি তুমি খুব ভালো রেজাল্ট করছো, তারপরে তুমি অটো চালাইতেছো কেন? চাচা, আমি ঢাকায় বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম, হঠাৎ করে চাকরিটা চলে গেছে। শুধু চাকরি তো যায় নাই, সাথে সাথে তোমার বউটাও চলে গেছে, আমি সেই খবরও রাখি। তা বউ কেন গেছে? দেখেন, এটা আমার পারিবারিক বিষয়, বিষয়টা আপনার সাথে আমি বলতে চাইতেছি না। বলতে চাইবা কে? হ্যাঁ, আরে এত লেখাপড়া করছো, শিক্ষিত ছেলে হইয়া তুমি একটা অটো চালাও, তো বউ যাইব না কি করবো? তুমি তো তোমার বাপের মান সম্মান সব নষ্ট করছো। রহমান স্যার আমাগো এলাকার গণ্যমান্য একটা লোক ছিল, আমাগো এলাকার সমস্ত বিচার সে করতো, আর তার পুরো হইয়া তুমি রাস্তায় রাস্তায় অটো চালাও। ছি! আরে রহমান স্যার মরার আগে কত অসুস্থ ছিল, আমি তার কইছিলাম যে স্যার আপনি জায়গা সয় সম্পত্তি কিছু বিক্রি কইরা তারপর আপনি চিকিৎসা করেন। সে চিকিৎসা করে নাই, সে ভাবছে যদি জায়গা সয় সম্পত্তি বিক্রি কইরা তার চিকিৎসা করে তবে তোমার লেখাপড়া করাইবো কেমনে। বেচারায় মরার আগে একটা ভালো জিনিস পর্যন্ত খাইয়া দিতে পারে নাই, তার পোলা হইয়া তোমার এত অধপতন। আমার তো মনে হয় রহমান সাহেব ভুল করছে, জায়গা সয় সম্পত্তি বিক্রি কইরা ভালো খাইয়া তারপরে যদি মরতো তবে তার আত্মার একটু শান্তি হতো। পড়ালেখা কইরা মানুষ শিক্ষিত হয়, আর তুমি তুমি কি করছো? একটা অটো ড্রাইভার হইছো। চাচা, আপনি ঠিকই কইছেন, আমি আমার বাপের নাম রাখতে পারি নাই, বাপের জন্য কিচ্ছু করতে পারি নাই। আমি একজন ব্যর্থ মানুষ, ব্যর্থ সন্তান। এইসব আবেগের কথা কয়ে কোনো লাভ নাই, আর আমার শোনারও সময় নাই। চলো বাজারে যাবো। ওঠেন। পারুল, পারুল, পারুল। তোমার তো দেখতেছি চাকরি হারানোর সাথে সাথে মাথা ব্রেন আউট হয়ে গেছে। কি কও, মাথার ব্রেন আউট হয়ে গেছে? মানে কি করলাম আমি? তাই লুঙ্গি আর শার্ট পিন্দা কেউ কোনোদিন শ্বশুর বাড়িতে আসে? তুমি এই ভাস ধরে আইছো কেন? আরে তুমি না ফোন দা কইলা তোমার জরুরি টাকা লাগবো। তুমি যখন আমার ফোন দিছো আমি কাজে ছিলাম, তাই তাড়াতাড়ি করে চলে আইছি, কাপড় চোপড় বদলানোর সময় পাই নাই। তাই লুঙ্গি পিন্দা আপনি কি কাম করেন শুনি? আমি তো এখন অটো রিক্সা চালাই। কি? তুমি অটো রিক্সা চালাও? সি 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 সি। আরে এই কথা হইল তো আমার এখন লজ্জা মরে যেতে ইচ্ছা করতেছে। এই মিয়া হনো, তুমি যে আমার একমাত্র মাইয়ার জামাই, আমার আশেপাশের গ্রামের কারো কাছে কইবা না। যদি এই কথা কও না তাহলে আমার মান ইজ্জত সব তুলে মিশা যাইব। আচ্ছা, আমার একটা সত্যি কথা কও তো, তুমি কি পড়ালেখা করে পাশ করছিলা নাকি নকল করে পাশ করছিলা? আমার তো সন্দেহ হইতেছে। নাইলে একটা শিক্ষিত মানুষ হয়ে দুনিয়াতে এত কাম কাজ থাকতে তুমি চালাইতে গেছো অটো। আমি যে তোমারে বিয়ে করে ভুল করছি সেটা আজকে আবারও প্রমাণ হইল। কি করবো কও? আমি তো চাকরি পাওয়ার লাগে অনেক ইন্টারভিউ দিয়ে যাইতেছি, চাকরি তো হইতেছে না। এদিক দিয়ে তোমার হাত খরচের টাকা, আম্মার ওষুধের টাকা, সংসারের খরচ, এই সব কিছু মিটাইতে গিয়া বাধ্য হয়ে অটো চালাইতেছি। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, এগুলো লইয়া আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মায়ের হাত খরচার টাকা আননের কথা ছিল, আনছো? জি আব্বা, নিয়ে এসি। এই যে পারুল, এ নেওয়ার আছে যে। হয়েছে, যাও, মেলা রাত হয়েছে, আমরা ঘুমামো। এই পারুল, ওই আস্তে আস্তে না আমার গলাটা শুকিয়ে গেছে, এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইবা? দে এক গ্লাস পানি খাওয়াই আপদ বিদায় কর। খারাপ আনতেছি। কি ভাবতেছো?
ভাবতেছি এ দুনিয়াতে কুকুর বিড়ালেরও দাম আছে, কিন্তু টাকা না থাকলে একটা পুরুষ মানুষের কোনো দাম নাই। এই বাড়িটা আমার শ্বশুর বাড়ি। আগে এই বাড়িতে আসলে আমারে কত খাতির যত্ন করতো, ডাইকা ঘরে নিত, ঠান্ডা শরবত খাওয়াইতো, কত কি আয়োজন করতো। আর আজকে আমি নিজে থেকে এক গ্লাস পানি চাইলাম, একবার ওর জন্য ঘরের ভিতরে যাইতে কইলা না। এটাই ভাবতেছিলাম আর কি। কেমনে কমু যাইতে? ঘরে মেহমান আইছে, আর তুমি যে ভেসে আইছো লুঙ্গি শার্ট পিন্দা, সেইটা নিয়ে মেহমানের সামনে গেলে আমার মান ইজ্জত থাকবো না আমার বাপের মান ইজ্জত থাকবো? মেহমান না? তা কোন মেহমান আইছে? ওই যে আমার লন্ডনী মামাতো ভাই কামাল, ওই আইছে। ও, নাও পানি খাও, হ্যাঁ? খায় যাও। না, পানি খাবো না, পানি আর খাওয়ার লাগবো না, পিপাসা নাই, মিটে গেছে। ও, মিজান সাহেব, জি স্যার। আপনার রেজাল্ট তো খুব ভালো, আপনি খুব মেধাবী ছাত্র ছিলেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এর আগে আপনি কোথায় জব করেছিলেন? স্যার, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করতাম। আপনার জবটা তাহলে ছেড়েছেন কেন? স্যার, আমি তো চাকরি ছাড়িনি, মানে চাকরিটা চলে গিয়েছে। তবে চাকরি চলে যাওয়ার পরেও আমি কাজ করেছি, কাজ চালিয়ে গেছি। আপনার চাকরি চলে গিয়েছিল কেন? স্যার, আসলে আমি যে পোস্টে জব করতাম ওই একই পোস্টে এমডি স্যারের ভাগিনা জয়েন করেছে, সেজন্য আমি চাকরিচ্যুত হয়েছি। ভেরি স্যাড। তো চাকরি যাওয়ার পর এখন কি করছেন? স্যার, ওই মানে ফ্যামিলিকে চালানোর জন্য আমি অটো রিক্সা চালাচ্ছি, দিনমজুরের কাজ করছি, মানে যখন যেটা পাচ্ছি সেটাই করছি। কি বলছেন আপনি? আপনি একজন শিক্ষিত মেধাবী ছাত্র, এত বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছেন, এখন আপনি অটো চালাচ্ছেন কেন? স্যার, আমি কোনো কাজকে ছোট মনে করি না। তার চেয়ে বরং আমি যদি কাজ না করে বাড়িতে বসে থাকতাম, পরিবারের মানুষজনকে কষ্ট দিতাম, না খাইয়ে রাখতাম, আমার কাছে মনে হয় ওইটাই ছোট কাজ। বুঝতে পেরেছি। আচ্ছা, চাকরি চলে যাওয়ার পর এই সময়টাতে আপনি কি শিক্ষা পেয়েছেন বলেন তো? স্যার, অবস্থান হারালেই মানুষ বদলে যায় না, বরং মানুষ মানুষকে চিনতে শেখে, বুঝতে শেখে। আমার চাকরি চলে যাওয়ার পর আমি বুঝতে শিখেছি আমার কাছের মানুষরা কতটা আমার কাছের, কারা আমার আপন, কারা আমার পর, আমি বুঝতে শিখেছি। স্যার, সবচেয়ে বড় কথা কি স্যার জানেন? আমার চাকরিটা চলে যাওয়ার পর আমি অনেকের আসল রূপ চিনতে পেরেছি। আচ্ছা, যদি আবার চাকরি পান তাহলে কিভাবে দায়িত্ব পালন করবেন? স্যার, যেদিন থেকে অভাব দেখেছি সেদিন থেকেই মানুষের কষ্টকে সেটা বুঝেছি। তাই দায়িত্বটাকে চাকরি হিসাবে না ভেবে সেবা হিসাবে ভাববো। আচ্ছা, আপনি কেন এই চাকরির জন্য নিজেকে যোগ্য মনে করেন? কারণ আমি পরিশ্রমী, আমার রেজাল্ট ভালো। বিশেষ করে স্যার, আপনি যে কাজই দিবেন আমি নিষ্ঠার সাথে সে কাজই করব, কারণ আমি হার মানতে শিখিনি। ভেরি গুড। আপনি খুব ইন্টেলিজেন্ট, স্মার্ট। আপনি এখন আসেন, আপনার ব্যাপারটা পরে বিস্তারিত জানান, কেমন? জি স্যার। তবে স্যার, একটা রিকোয়েস্ট, যদি সম্ভব হয় জবটা আমাকে দিবেন, কারণ জবটা আমার খুব দরকার। তবে স্যার, আমি আপনাকে কথা দিতে পারি, যদি আমি জবটা পাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনার প্রতিষ্ঠানকে সেবা করার। ওকে, আপনার ব্যাপারটা আমরা বিবেচনায় রাখলাম। গুড লাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট।
যাক একটা অটো পাওয়া গেছে। এই অটো যাবেন? হ্যাঁ ভাই যাবো। ফারুক, পারুল, অটো লাগি তোর পরিচিত নাকি? না কি ফোন কামাল ভাই, একটা অটোওয়ালা আমার পরিচিত কেমনে হইব? পরিচিত না। তাইলে তোর নাম ধরে ডাকলো কে? ও মনে পড়ছে, ওই একদিন আমি আর আব্বা হ্যাঁ অটোতে উঠছিলাম, পরে আব্বা অটোতে বই আমার নাম লইছিল, পরে ওই দিকে মানে আমার নাম জানে। বুঝছি। এই বেটা, এই চালাস অটো, আবার প্যাসেঞ্জারের নাম ধরে ডাকস কোন সাহসে? হ্যাঁ, আর কোনোদিন যদি ওর রাস্তাঘাটে এমনি নাম ধরে ডাকতে দেখছি, থাপড়ে একবারে কাটাপট্টি গরম করে পালাম। আচ্ছা কামাল ভাই থাক না, এই অটোতে যাওয়ার দরকার না, আমরা অন্য অটো দেখি। আরে এই রাস্তায় অটো পাইবা কই? দেখো না কত রাস্তা হাইটটা এলাম, কে এটাতে গেলে সমস্যা কি? সে তো ভালো চালায় না। আমি আর আব্বা একদিন তার অটোতে উঠছি, কইলাম না এমন ভাবে বাউলি পড়তেছিল অটো লয়া, একটুর জন্য খালে ফেলায় দেয় না আমাকে। আরে আমি আছি তো তোর লগে নাকি? তুই এত চিন্তা করতেছিস কি লেগা? ওই কি আম করে খালে ফেলায় ওই নিজে বাঁচতে পারবো? এই নদী পারে যাবো, কয়টা গেলবি ক? যাবো সে দিয়ে। কে তোর মুখ নাই? তুই যাইতে পারতাছস না? যাওয়ার পরে কি ভাড়া ভাড়াই যাবি এই ধান্দা করতাছস? না 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 ভাই, ভাড়া বাড়াইছামো না, কইলাম তো যাবো সে দিয়ে, ওঠেন। চল উঠে যাই, চল আয় আয়। সাবধানে চালিস করলাম। আমার ধরে বয় তাহলে আর পড়বি না। হাই, এই রাইতের বেলা তুমি আমার বাড়ির সামনে এসে দাঁড়ায় আছো কেন? কেন দাঁড়ায় আছি বুঝো না? তুমি তোমার মামাতো ভাইয়ের সামনে কেমনে বললা যে তুমি আমার চিনো না? আমার পরিচয়টা তোমার মামাতো ভাইয়ের সামনে দিতে পারলা না? তোমার কি পরিচয় দিব? পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় তোমার আছে? অবশ্যই আছে, আমি তোমার স্বামী, এটাই তো সবচেয়ে বড় পরিচয়। এটাই বলতা তুমি? শুধু স্বামী হইলেই হয় না, পরিচয় দেওয়ার মতো যোগ্যতা থাকতে হয়। আর কি পরিচয় দিতে কইতেছো তুমি? তুমি রিক্সা চালক, অটো চালক, সেই পরিচয় দিব আমি? হ্যাঁ, সেটা যদি আমি আমার মামাতো ভাইয়ের সামনে কইতাম যে আমার স্বামী অটো চালক, আমার মানিজ্যত থাকতো? পরিচয় না দিয়ে ভালো করছি, তোমার মানিজ্যত বাঁচাইছি, আমার মানিজ্যত বাঁচাইছি। পারুল, তুমি আমার মান ইজ্জত বাঁচাও নাই, উল্টা আমার কলিজাটারে দুমড়াইয়া মুচড়াইয়া শেষ করে ফেলাইছো। তুমি যখন তোমার মামাতো ভাইয়ের সামনে বলছো যে আমার ছিল না, তখন কি মনে হয়েছে জানো? মনে হয়েছে যে পুরো আসমানটা আমার মাথার মধ্যে ভাঙ্গা পড়ছে, মনে হয়েছে নিজের জীবনটা নিজে দিয়া বলাই। কিন্তু আমার অসুস্থ মায়ের কথা ভাইবে আমার নিজের জীবনটা নিজে শেষ করি নাই। আচ্ছা পারুল, কেন এরকম করতেছ আমার সাথে? কেন এরকম শাস্তি দিতেছ? আমার অন্যায়টা কি? আমার চাকরি নাই, টাকা নাই, এটা কি আমার অপরাধ? একটু চুপ করবা? তোমার সব আজারের কথা শোনার সময় আমার নাই। যাও বাড়ি যাও, সারাদিন অনেক ঘোরাঘুরি করছি, শরীরটা দুর্বল লাগতেছে, ঘুমামো, যাও। পারুল, যাওয়ার আগে একটা কথা কইতে চাই, রাখমা। কও। দেখো, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, পর পুরুষের লোকে ঘোরাঘুরি করো না। এটা আমি দেখতে পারতেছি না, আমার কলজেরা ফাইটা যায় কষ্টে। আমি তোমার কাছে হাত জোর করে বলতেছি, তুমি আর যাই করো, পর পুরুষের লোকে ঘোরাঘুরি করো না। দেখো, এই দৃশ্য আমি দেখতে পারি না, আমার কলজেরা ফাইটা যাইতেছে। আরে কে আজু? তোমার এই মামাতো ভাইয়ের লোকে ঘোরাঘুরি করো না। আমার মামাতো ভাই তোমার কাছে পরপুরুষ? পরপুরুষ মনে হইতেছে তারে? আমি ঘরে মন খারাপ করে বসে থাকি দেখা সে মন ভালো করার জন্য আমার একটু বাইরে ঘুরতে নিয়ে গেছে। তা
এই জন্য তোমার এত কষ্ট লাগার কি আছে একটু শুনি। আর শোনো, 3 মাস শেষ হইতে আর মাত্র অল্প কয়টা দিন বাকি আছে, এর মধ্যে একটা না একটা চাকরির ব্যবস্থা করো, নাইলে কিন্তু তুমি আর আমারে পাবা না। আমার মামা তো ভাই আমার এখনো বিয়ে করতে চায়, যদি কোনো কিছু ব্যবস্থা না করতে পারো তাইলে আমি তোমারে তালাক দিয়ে ওরে বিয়ে করে নেব। কিন্তু মিজান ভাই বাড়িতে আছেন? মিজান ভাই, কে? আমি সবুজ। আপনার নামে একটা সিটি আইছে। সিটি আইছে মানে কিসের সিটি? আমি তো জানি না ভাই, পিওন আমার দোকানে দিয়ে করলো আপনার পৌঁছে দিতে। লন, ও আপনি থাকেন না, আমার কাম আছে তো, আমি যাই। আচ্ছা ঠিক আছে ভাই। আম্মা, 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 এ কই তুমি? আম্মা, আম্মা, আমার তো চাকরি হয়ে গেছে আম্মা। আমার চাকরি হয়ে গেছে আম্মা, আমার সরকারি চাকরি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ গো, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার বোনেটা থেকে মুখ দিলে তাকাইছো। আম্মা, ওই যে আমি গত মাসে চাকরি ইন্টারভিউ দিলাম, লিখিত পরীক্ষা দিলাম, সব রেজাল্ট আমার এই মাসে জয়েন করতে হবে আম্মা। আমার বোনেটা থেকে মুখ দিলে তাকাইছো। পারুল, পারুল, আরে ওই পারুল, কই গেলি? তাড়াতাড়ি আয়। কি হয়েছে আব্বা, এত চিল্লাপাল্লা করতেছো কেন? আরে কি হয়েছে মানে খবর হনস নাই? কি খবর? আরে কি খবর মানে আমাকে জামাই বাবাজি মিজানের অনেক বড় পোস্টে সরকারি চাকরি হয়েছে। কি কইতেছ আব্বা? অনেক বড় পোস্টে সরকারি চাকরি? ও এত বড় একটা খবর তুমি কার কাছ থেকে শুনছো? কে কইছে তোমারে? আরে বাজারে গেছিলাম, বাজারের লোকজন তো কই কইতাছে, এরপর আবার তো শ্বশুর বাড়ি কিছু লোকজন লগে দেয়া, হেরা আমারে তো এই খুশির খবরটা দিল। শোন, জামাইয়ের যেহেতু চাকরি হয়ে গেছে, এখন আর দেরি করন যাইব না, কালকে সকালবেলায় তুই শ্বশুর বাড়িতে যাবি, আমিও তোর লগে যাবো। কিন্তু আব্বা, তার সাথে এত খারাপ ব্যবহার করছি আমরা, তার লগে সংসার করবো না দেখা তার বাড়ি থেকে বাইরে আয়া পড়ছি, কোন মুখে এখন আবার তার বাড়িতে যাব আব্বা? আর দূর এসব চিন্তা বাদ দিত, এরকম খুশির সংবাদের মধ্যে তুই যদি ওই বাড়িতে যাস, জামাই তো আরো বেশি খুশি হইব। ও তোরে ভালোবাসে না, ভালোবাসার মানুষটা যদি সামনে দেয় সমস্ত কিছু ভুলা যায়। তাছাড়া তুই হচ্ছিস তার বিবাহিত স্ত্রী, বিবাহিত স্ত্রী দেখলে তার কিছুই থাকবে না, সবকিছু বাদ। সকালবেলা জামাই বাড়িতে চলে যাবো, মিষ্টি লয়ে যাবো। হ্যাঁ আব্বা, আব্বা ওই কামাল ভাইয়ের লগে যে আমার বিয়ার কথাবার্তা চলতেছিল, এই বিষয়টা যেন সে কোনোভাবেই না জানে, তাহলে কিন্তু অনেক কষ্ট পাবে আব্বা। এই বিয়ার কথাবার্তা তুমি বাদ দিয়া দাও, কালকে তার বাড়িতে যাবো, কালকে থেকে তার কাছে মাপ টাপ চায়া সুন্দর মতো সংসার করা শুরু করবো আব্বা। বুদ্ধির কথা কথা কিছু চল ভিত্তি চল। আব্বা, হ্যাঁ, আজকে কিন্তু তুমি আবার আমারে থুয়ে আয়া পড়ো না, না না না, এই কাটা গেছে। আজকে থাকবা, ঠিক আছে? আল্লাহ ভরসা, জামাই বাবা দিতে চাকরিটা হয়েছে, আমি কিন্তু খুব খুশি হয়েছি। আমিও অনেক খুশি হয়েছি। এটাই তো দরকার আছিল। কতদিনের একটা মানুষ বেকার থাকতে পারে, আর হের যে মেধা, হ্যাঁ, একটা না একটা চাকরি তো পাইয়া যাবে, এটা আমি জানতাম আগের থেকে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। আম্মা, আম্মা কেমন আছেন আপনি? আসি আসি, বাইসা থাকো। আপনার শরীরটা ভালো আছে আম্মা? আছে, ভালো আছে। আপনার পোলায় কই? কেমন আছো তুমি? পারুল, তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে গেছো 2 মাসের বেশি হইব। কই একবারও তো ফোন দিয়ে আমার মার কথা জিজ্ঞেস করো নাই? আমি তোমাদের বাড়িতে বহুবার দেখা করছি তোমার সাথে, তখনও তো তুমি মার কথা জিজ্ঞেস করো নাই। আজকে কি এমন হইল তুমি তোমার আব্বা একেবারে মিষ্টি হাতে আমাদের বাড়িতে চলে আইছো? ঘটনা কি? ঘটনা আবার কি জামাই বাবাজি, শুনলাম তুমি সরকারি ভালো চাকরি পাইছো,
তাই মিষ্টি নিয়ে আসলাম তোমাকে লিগা। এবার দাও আসুসকে মিষ্টি প্যাকেট নিয়ে। জামাইরে মিষ্টি খাওয়া আর বিয়ে সাহেবেরও মিষ্টি দে। আমি মিষ্টি খাই না বিয়াই, আমার ডায়াবেটিস। ও আমার যে ডায়াবেটিস আমি তো ভুলাই গেছিলাম। শোনো, তবে আমি কিন্তু জানতাম তুমি বেশি দিন বেকার থাকবা না। তুমি যে মেধাবী, তোমার রেজাল্ট যে ভালো, একটা না একটা চাকরি তোমার হয়েই যাইব। তবে তোমার যে সরকারি চাকরি হইব এটা না আমি কল্পনাও করতে পারি না। বিশ্বাস করো, আজকে আমি সব চাইতে বেশি খুশি। তোমার নিয়ে আমার কেমন গর্ব হইতেছে জানো। জামাই, তুমি তো জানো না আমি আর আমার মাইয়া মিল্লা তোমার লেগে আল্লাহর দরবারে কি যে দোয়া করছি যেন তোমার একটা ভালো চাকরি হয়। শেষে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দোয়া কবুল করছে, এই যে তুমি চাকরি পাইছো। ও আচ্ছা, তার মানে আমার সরকারি চাকরি হয়েছে এই কথা শুনি না আমগো বাড়িতে মিষ্টি নিয়ে চলে আইছো না? আসলে এতদিন তো আমি তোমার লগে মান অভিমান করে দূরে আসছিলাম। আমি চিন্তা করে দেখলাম স্বামীর সাথে মান অভিমান করে কোনো লাভ আছে। এই জন্য সব মান অভিমান ভুইলা আমি তোমার কাছে চলে আসছি। বিশ্বাস করো, আমি আর জীবনে কোনোদিন রাগ করে আমি তোমার কাছ থেকে দূরে যাবো না। এখন আমরা সুখে শান্তিতে সংসার করবো। কিন্তু আমি তো তোমার সাথে সংসার করবো না পারুল। কি কইতেছো তুমি এসব? তুমি আমার লগে সংসার করবে না কেন? কারণ তুমি একটা স্বার্থপর মানুষ। একজন স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী, স্বামীর বিপদে আপদে সে পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। আমার যখন চাকরি ছিল, টাকা ছিল, তখন তুমি আমার পাশে ছিলা। যেই আমার চাকরিটা চলে গেছে, আমার বাড়িতে অভাব অনটন নাই পাইছে, সেই তুমি সুর করে আমার সাইডে চলে গেছো। আমি তোমার কাছে গিয়া কত কাকুতি মিনতি করছি, কত অনুরোধ করছি যে পারুল তুমি ফিরে আসো, বাড়িতে চলে আসো। তুমি কি বলছিলা? তুমি বলছিলা 3 মাসের মধ্যে যদি আমি চাকরি ম্যানেজ করতে না পারি, তুমি তোমার খালাতো ভাইরে বিয়া করে লন্ডনে চলে যাবা। কি বলছিলা না? আচ্ছা পারুল, আমার যদি আজকে চাকরিটা না হইতো, তুমি কি ফিরে আসতা? আসতা না। পারুল, সংসার তার সাথেই করা যায় যে স্ত্রী স্বামীর বিপদে আপদে সুখে দুঃখে স্বামীর হাত শক্ত করে ধরে রাখে, তার সাথে সংসার করা যায়। একজন স্বার্থপর মানুষের সাথে সংসার করা যায় না। আজকে আমার চাকরি হয়েছে বইলা তুমি আমার সাথে সংসার করার জন্য ফিরে আইছো। 2 দিন পরে তো আমার এই চাকরিটাও চলে যেতে পারে, অথবা অন্য কোনো বিপদ হইতে পারে। তখন কি তুমি আমার পাশে থাকবা? থাকবা না। কারণ তুমি একটা স্বার্থপর মানুষের কারোর পাশে থাকে না, সবসময় নিজের স্বার্থের কথাই চিন্তা করে। তাই আমি সিদ্ধান্ত নিছি তোমার মতো স্বার্থপর মানুষের সাথে আমি সংসার করব না। এমন কথা কইও না তুমি। আমি তোমার কথা দিতেছি, তোমার চাকরি থাকুক না থাকুক আমি তোমার কোনোদিন সাইডে চলে যাবো না। তুমি আমার শেষবারের মতো একটা সুযোগ দাও। জামাই বাবাজি, আমার মাইয়া অনেক বড় ভুল করে ফেলছে, তুমি তারে ক্ষমা করে দাও। দয়া করে আমার ভাইয়াটার তালাক দিও না, তাহলে তো আমার মায়ের জীবন নষ্ট হয়ে যাব। বিয়ান সাহেব, আপনি একটু জামাই বাবাজিরে বুঝান না। আমার মা যদি আজকে বোঝায় তাও লাভ হইব না। আপনার মেয়ে যেদিন এই বাড়ির সাইডে চলে গেছিল, আপনি সেদিন আপনার মেয়েরে বুঝাইছিলেন? বুঝান নাই। সে এই সংসার সাইডে চলে যাওয়ার সময় তো ভাবে নাই তার জীবনটা নষ্ট হয়ে যাইব। তাইলে আজকে আমি কেন ভাববো, আমি কেন চিন্তা করব? তুমি বলছিলে না তোমার খালাতো ভাই লন্ডনে থাকে, তার বিয়ে করবা, ওরে বিয়ে করে লন্ডনে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। আমি তোমার মুক্ত করে দিলাম। নাও। এটা কি? ডিভোর্স লেটার। আমি ভাবছিলাম নিজের হাতে তোমাদের বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসবো। তুমি যেহেতু চলে আইছো, তাই তোমার হাতে দিয়ে দিলাম। আল্লাহর দোহাই লাগে, তুমি এমনটা করো না আমার লগে। কোনো কথা বলবো না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আম্মা চলো ঘরে চলো। একটু দয়া করো আমারে। আম্মা, আম্মা আপনার বলার একটু কিছু। আম্মা, আম্মা এটা কি হইলো আম্মা? বাবা চকলেট খাবো। চকলেট খাইবা? আচ্ছা ঠিক আছে, চলো দোকানে চলো, চকলেট কিনে দিতেছি। আপনার দোকানে কি চকলেট আছে?
না, চকলেট টকলেট তো নাই। আপনি মিজান না? হও, আমি মিজান। আপনি কি? আপনার চেহারাটা তো চেনা চেনা মনে হচ্ছে। আমার আপনি চিনতে পারেন নাই? আমি পারুল। আমি আপনার বউ আছিলাম। ও তাই তো, পারুলই তো। আপনি চায়ের দোকানদারি করতেছেন কেন? আপনার বাবার না অনেক টাকা পয়সা ছিল, এই অবস্থা কেন আপনার? আমার পাপের ফল। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আমি আমি লোভ করছিলাম আপনার উপরে, যে লোভের পাপ আজকে আমার এইখানে না দাঁড় করাইছে। ওই যে আমার খালাতো ভাই কামাল, ওর লগে আমার বিয়ে হয়েছিল আপনার লগে তালাক হওয়ার পর। বিয়ের পর আমার লগে খুব খারাপ ব্যবহার করত, মাঝে মাঝে মারধরও করতো। আমার আগে একটা বিয়ে হয়েছে, এটা নিয়ে আমার অনেক কথাও শোনাইতো, খোঁটা দিত। পরে আমার একদিন কথা কাটাকাটির মধ্যে অনেক মারধর করে, এটা আমার বাবার দেখা সহ্য করতে পারে নাই। পরে ওই হঠাৎ স্ট্রোক করে মারা যায়। আর ভাব পড়ে যাওয়ার পর ওই কামাল আমার কাছ থেকে জোর জবরদস্তি কইরা যা সয় সম্পত্তি পাইছি না সব লেখায় লয়ে যায়। তারপরে হঠাৎ করে একদিন সমস্ত কিছু বেচা দিয়া দেশ থেকে পালায় লন্ডন চলে যায়। তারপর থেকে আমি আর কি করব? আমি রাস্তায় রাস্তায় থাকি, রাস্তায় রাস্তায় ঘুরি। আমি দিন রাত না খায় থাকি। পরে এই বাড়ি ওই বাড়ি থেকে একটু চিন্তা খাবার খাই। পরে এই যে আমার দোকানের মাহাজন, হ্যাঁ, আমার রাস্তায় পাইয়া আমার এই চায়ের দোকানের কামটা দিচ্ছে। তবে একটা কি জানেন, আমি যখন আপনার কাছে আসছিলাম, আপনি আমার কত ভালোবাসতেন, কত আদর যত্ন করতেন, কত যত্ন করে আপনি আমার আগলায় রাখছিলেন। সে আমি লোভ কইরা খালি আমি আপনার সংসার ছাইরা চলে আইছিলাম। আমি আপনারে কত কষ্ট দিছি, কত যন্ত্রণা দিছি, সে পাপের ফল আমি ভোগ করতেছি। বিশ্বাস করেন, আমি কখনো চাই নাই যে আপনি এরকম খারাপ অবস্থায় থাকেন। আমি চাইছিলাম, মন থেকেই চাইছিলাম আপনি আপনার খালাতো ভাইরে বিয়ে করে সুখে থাকেন। কিন্তু এরকম খারাপ অবস্থা হয়ে যাইবেন এটা আমি ভুলেও ভাবি নাই। আমার কথা বাদ দে, আপনি বিয়ে শাদী করছেন কিছু? আপনি আমার ছেড়ে চলে যাওয়ার পর ভাবছিলাম আমি আর কোনোদিন বিয়েই করবো না। তারপর হঠাৎ করে মা একদিন অসুস্থ হইল। অসুস্থ হওয়ার পর মা খুব অনুনয় বিনয় করে কসম করাইয়া আমার বিয়েতে রাজি করায়। বিয়ে করলাম। ও হারিয়ে রইল আমার মেয়ে আশা, আমার মা। হ্যাঁ রে, আমি যদি লোভ না করতাম তাইলে আমি তো আপনার সংসারে বউ হয়ে থাকতাম। এরকম একটা সুন্দর মায়া তো আমার হইতো, আমার মা কয়ে ডাকতো। কি নাম তোমার? আশা। আমার একটু মা কয়ে ডাকো না। তুমি আমার একটু মা কয়ে ডাকলে আমার সারা জীবনের দুঃখ কষ্ট দূর হয়ে যাইব। মা, আমার একটু মা কয়ে ডাকবা? মা